বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমি অব্যয় পদের উপর টিউটোরিয়াল বানাচ্ছিলাম। অব্যয় পদের আজকে দ্বিতীয় নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিভিন্ন পর্যায়ে যারা চাকরি প্রত্যাশী, বিশেষ করে বিসিএস, প্রাইমারি, মাধ্যমিক, শিক্ষক নিবন্ধন ছাড়াও এসএসসি এবং এসএসসি পরীক্ষায় যারা অবতীর্ণ হবে তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লাস থেকে খুবই উপকৃত হবে। পর্যায়ের শিক্ষার্থীরা, বিশেষ করে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা, এছাড়াও বিভিন্ন চাকরি প্রত্যাশীরা আজকের ক্লাস থেকে খুবই উপকৃত হবেন। আশা করি শেষ পর্যন্ত ক্লাস দেখে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অব্যয় পদের 2 নম্বর পর্ব নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পর্বে আমি বাংলা ভাষায় যে 3 প্রকার অব্যয় আলোচনা হয় সেটা এবং অব্যয় পদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই 3 প্রকার অব্যয় যে কয়ভাবে ব্যবহার হয়, সেই ব্যবহার বা প্রয়োগের দিক থেকে যে অব্যয় পদের শ্রেণীবিভাগ সেটা আমরা পড়ানোর চেষ্টা করব। তাহলে আসুন আজকে ক্লাসে আসি। দেখেন, ব্যবহার বা প্রয়োগের দিক থেকে ব্যবহার বা প্রয়োগের দিক থেকে অব্যয়পদ 4 প্রকার। আমরা যে 3 প্রকার অব্যয় বাংলা ভাষায় ব্যবহার হয়, একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত, আর একটা হচ্ছে বিদেশি। ওই 3 প্রকার অব্যয় ব্যবহার হয় 4 ভাবে। সেই 4 প্রকার আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন নিয়োগ পরীক্ষা এখান থেকে প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে? তাহলে সেই 4 প্রকার নিয়ে আমরা এখন আলোচনা করছি। সমুচ্চয় অব্যয়, সমুচ্চয় অব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এই নামগুলো একটু ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? সমুচ্চয় অব্যয়, তাহলে বাক্যের মধ্যে যে অব্যয় দেখেন ব্যবহার করলে 3টা কাজ করবে। একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে সংকোচন, আর একটা হচ্ছে বিয়োজন। অর্থাৎ 2টা পদকে সংযোগ করবে, বেশির থেকে একটু কমিয়ে দেবে এবং পুরোটা বাদ দিয়ে দেবে। তাহলে সংযোজন, সংকোচন, বিয়োজন, যে অব্যয় বাক্যের মধ্যে এই 3টা কাজ করে সেটাই হচ্ছে সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয় হচ্ছে বাক্যের মধ্যে যে অব্যয় সংযোজন, সংকোচন ও বিয়োজন করে তাকে সমুচ্চয় অব্যয় বলে। কি করবে দেখেন, সংকোচন, সংযোজন, বিয়োজন। বাক্যের মধ্যে যে অব্যয় সংকোচন, সংযোজন ও বিয়োজনের কাজ করে সেটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। খেয়াল রাখবেন, 3টা কাজ করে। সমুচ্চয় অব্যয় কয়টা কাজ করে? 3টা। 2টা পদকে সংযোজন করবে, সংকোচন করবে, বিয়োজন করবে। সংকোচন হচ্ছে বেশি আছে একটু কমিয়ে দেবে, আর বিয়োজন হচ্ছে পুরোটা বাদ দিয়ে দেবে, আর সংযোজন 2টা অ্যাটাচ করবে, একসাথে করবে। করিম ও রহিম স্কুলে যায়। দেখেন, স্কুলে যাওয়ার কাজ কয়জন করতেছে? 2 জন। তাহলে এখানে এই ও অব্যয়টা করিম ও রহিম 2টা পদকে সংযোগ করল, সংযোগ। তাহলে এই সংযোজন, সংকোচন, বিয়োজন 3টা কাজ যে অব্যয় করে সেটাকে বলে সমুচ্চয় অব্যয়। তাহলে এখানে সংযোজকের কাজ করতেছে। রহিম একা যাচ্ছে না, করিম একা যাচ্ছে না, 2 জন মিলে যাচ্ছে। তাহলে 2 জন এই ও অব্যয়টা এখানে সংযোজনের কাজ করতেছে, এই জন্য এটাকে সমুচ্চয় অব্যয় বলা হয়। দেখেন, লোকটি ধনী কিন্তু কৃপণ। দেখেন, এই লোকের মধ্যে ভালো গুণ 2টা নেই, একটা গুণ আছে। তাহলে 2টা গুণের মধ্যে একটা গুণ তার খারাপ, তার মানে একটা তার মাইনাসে চলে গেল। তাহলে এই কিন্তু অব্যয়টা দেখেন, এই 2টা গুণ তার মধ্যে নেই। তাহলে অনেকের থেকে কিছু কমে গেছে, তার ভালো গুণ 2টার থেকে একটা গুণ খারাপ, এটা মাইনাস হয়ে গেল। সংকোচন, তাহলে 2টা থেকে একটা ভালো গুণ চলে গেল, এটা সংকোচন, ঠিক আছে? তার মধ্যে ভালো গুণ 2টা নেই, 2টা থেকে একটা গুণ খারাপ বলে মাইনাস হয়ে গেল। একটা গুণ ভালো আছে আর একটা গুণ খারাপ, তার মানে খারাপটা আমরা নেগেটিভ বা খারাপ হিসেবে ব্যবহার করতেছি, এটা বাদ হয়ে গেল, এই জন্যই বলছে সংকোচন, কমে গেল। ঠিক, দেখেন, করো অথবা মরো, কাজটা করলে ফল পাবে, না করলে কি হবে? ফল পাবে না। তার মানে তার মধ্যে থেকে ভালো জিনিসটা মাইনাস হয়ে যাবে। কাজ করলে ফলাফল অর্জন হবে, হ্যাঁ, সফলতা আসবে। যদি কাজ না করি তাহলে কি হবে? মরবে। মানে তার মানে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তার মধ্যে থেকে কোনো গুণই নেই, সে সফলতা পাবে না। দেখেন,
তার মধ্যে থেকে সফলতা বাদ হয়ে যাচ্ছে। দেখেন অনন্যই অব্যয়। আমরা অনেক কথা বলে থাকি, যে কথাগুলো অনেক সময় অর্থ হয় না, ঠিক আছে, যে কথাগুলো বাক্যে ব্যবহার না করলেও কিন্তু বাক্য হয়, ঠিক আছে। বাক্যের মধ্যে এমন কিছু অব্যয় আছে যে অব্যয়গুলো প্রথমে বসে এবং স্বাধীনভাবে বসে। বসে কি করে? বাক্যের শোভাবর্ধন করে, শ্রীবৃদ্ধি করে, শুনতে ভালো লাগায়, অলঙ্কার সৃষ্টি করে। তাহলে বাক্যের মধ্যে যে অব্যয় বাক্যের শুরুতে বসে স্বাধীনভাবে বসে, বাক্যের অন্য পদের সাথে কিন্তু সম্পর্ক রাখে না, কিভাবে বসে? স্বাধীনভাবে। এই অব্যয়গুলো বাক্যে ব্যবহার না করলেও বাক্য হয়, কিন্তু বসানোর কারণ হচ্ছে বাক্যটা শুনতে ভালো লাগে। আমি যদি বলি তুমি কি স্কুলে গিয়েছিলে, তুমি বলবে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে প্রথমে যে হ্যাঁটা বললাম, এই হ্যাঁটা কিন্তু না বললেও বাক্যটা হতো, আমি স্কুলে গিয়েছিলাম বললেই হয়, ঠিক আছে। এরকম অব্যয়গুলো যদি বলা হয় উ বড্ড লেগেছে, দেখেন এই যে উ, আমি খেলতে গেছি বা পায়ে ব্যথা লাগছে, বললাম উ বড্ড লেগেছে। এখন যদি উ শব্দটা বাক্যে ব্যবহার না করা হয়, বড্ড লেগেছে বললেও কিন্তু বাক্য হতো। তাহলে দেখেন এই উর সাথে বাক্যের অন্য পদের সম্পর্ক নয়, এই উটা স্বাধীনভাবে বাক্যের প্রথমে বসেছে, শুরুতে বসেছে, এটাকে বলে অনন্যই অব্যয়। তাহলে বাক্যের শুরুতে যে অব্যয় স্বাধীনভাবে বসে, বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক রাখে না, সেটাই হচ্ছে স্বাধীন অব্যয় বা অনন্যই অব্যয়। তাহলে যে অব্যয় বাক্যের শুরুতে বসে এবং স্বাধীনভাবে বসে, স্বাধীনভাবে বসে মানে এই শব্দটা বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক নেই। দেখেন বড্ড লেগেছে বললেই হতো, হুররে খেলায় জিতেছি, আমরা বললাম খেলায় জিতেছি বললেও কিন্তু বাক্য হতো, কিন্তু হুররে বললাম কেন? বাক্যটাকে আরো সাফল্যমণ্ডিত, আরো ভালো করতে, আকর্ষণীয় করতে, অলংকার বৃদ্ধি করতে এই অব্যয়গুলো বাক্যের শুরুতে বসে। না আমি যাব না, প্রথম নাটা না বসলেও কিন্তু বাক্য হইতো। হ্যাঁ আমি যাব, হ্যাঁটা না বসলেও কিন্তু বাক্য। আলবাত আমি যাব, আমি যাব বললেই হতো, আলবাত বললে এই বাক্যটা আরো শুনতে ভালো লাগতেছে, বাক্যটা আকর্ষণীয় হচ্ছে। তাহলে বাক্যের শুরুতে যে অব্যয়গুলো বসে স্বাধীনভাবে, অন্য পদের সাথে সম্পর্ক রাখে না, সেটাই হচ্ছে অনন্যই অব্যয়। এই অনন্যই অব্যয়কে স্বাধীন অব্যয় বলে। এই অব্যয়ের আরেক নাম হচ্ছে স্বাধীন অব্যয়। দেখেন এই পদের সাথে এই পদের সম্পর্ক নেই, এই জন্যই এটাকে স্বাধীন অব্যয় বলা হচ্ছে, ঠিক আছে। বড্ড লেগেছে, ওর রে খেলায় জিতেছি, এই অব্যয়গুলো অনন্যই অব্যয়। অনুসর্গ অব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে কারক ও বিভক্তির ক্ষেত্রে আমরা কিছু অনুসর্গ আছে যেগুলো বিভক্তি হিসেবে বসিয়ে থাকতাম, আর এখানে অনুসর্গ হচ্ছে কারক বিভক্তি বাদে যে বিভক্তিগুলো অনুসর্গের মতো কাজ করে, বাক্যের মধ্যে বসে, কারকবাচকতা প্রকাশ করে, সেটাই হচ্ছে অনুসর্গ অব্যয়। এখানে সাধারণত দেখেন দ্বারা, দিয়ে, কর্তৃক, এই তিনটায় দেখেন বিভক্তির চিহ্ন। আমরা কারকে একটা বিভক্তি হিসেবে বসাবো, আর কারক বাদে যদি অন্য শব্দে বা বাক্যে বসে সেগুলো সব অনুসর্গ। তাহলে এইগুলো দেখেন বাক্যের মধ্যে বসবে কি? বিশেষ্য আর সর্বনামের বিভক্তি রূপে বসে কারকবাচকতা প্রকাশ করবে। তাহলে বাক্যের মধ্যে বিভক্তির মতো বসে কারকবাচকতা প্রকাশ করে। যে অব্যয় বাক্যের বিশেষ্য ও সর্বনামের বিভক্তির মতো বসে কারকবাচকতা প্রকাশ করবে, আমরা যদি কারকে বসাই তাহলে সেটা বিভক্তি হবে, আর যদি কারক বাদে অন্য বাক্যের ক্ষেত্রে এইগুলো বসাই তাহলে সেটা অনুসর্গ হবে। তাহলে বাক্যের মধ্যে যদি এই তিনটা অনুসর্গ থাকে তাহলে সেটা অনুসর্গ অব্যয়, এই তিনটা বিভক্তি যদি থাকে সেটা অনুসর্গ অব্যয়। কারক বাদে অন্য যত বাক্যে এগুলো বসবে সবগুলো অনুসর্গ, আর কারকে বসলে সেটা বিভক্তি, ঠিক আছে। তাহলে এই যে বলছে বিভক্তির মতো বসে কারকবাচকতা প্রকাশ করে, এটা কারকের ক্ষেত্রে আমরা বিভক্তি হিসেবে ধরবো, আর অন্য জায়গায় আমরা এটা অনুসর্গ হিসেবে ধরবো, ঠিক আছে। এই অনুসর্গ অব্যয় বাক্যের মধ্যে দ্বারা দিয়ে কর্তৃক দিলেই সেটা অনুসর্গ অব্যয়, ঠিক আছে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখেন তাকে দিয়ে এ কাজ হবে না। দেখেন এই যে বাক্যের মধ্যে দ্বারা দিয়ে আছে, ঠিক আছে, পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে, কর্তৃক যদি থাকে তার দ্বারা এ কাজ হবে না, দ্বারা তাকে দিয়ে এ কাজ হবে না। তাহলে দিয়ে, এই যে দ্বারা দেয়া কর্তৃক যদি বাক্যের মধ্যে থাকে সেগুলো হচ্ছে অনুসর্গ। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়।
অনুসর্গ অব্যয়ের অপর নাম পদান্বয়ী অব্যয়। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে যারা নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে তারা দেখবেন যে অনুসর্গ অব্যয়ের অপর নাম কি? পদান্বয়ী অব্যয়। আর বাক্যের মধ্যে এই তিনটা অনুসর্গ থাকলেই, এই তিনটা বিভক্তি থাকলেই সেটা অনুসর্গ অব্যয়। ঠিক আছে, এই তিনটা তৃতীয় বিভক্তি আপনারা মনে রাখবেন, তারা দিয়ে কর্তৃক যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা অনুসর্গ অব্যয়। অনুকার বা ধনাত্মক অব্যয়। দেখেন, অব্যক্ত রব, বিভিন্ন জিনিসের অব্যক্ত রব কল্পনাকৃত। যেমন বাতাস যদি বয়ে যায়, ছনছন আমরা নাম দিয়েছি। নদীর কলকল ধ্বনি, কলকল বলি, নদীর স্রোতকে কলকল ধ্বনি বলি। মোমোসি ওরে ভন ভন, শীতে কনকন, ফোড়া টনটন। এই যে টনটন ভন ভন কনকন, এগুলো কিন্তু অব্যক্ত রব, আমরা দিয়ে নিছি। যদি বলি বাতাস বহে ছনছন, কিন্তু এই ছনছন ভন ভন কনকন টনটন এগুলো কিন্তু আলাদা অর্থ নেই। ঠিক আছে, একটি ধ্বনির অনুকরণে আরেকটি তৈরি হচ্ছে। দেখেন, একটি ধ্বনি হচ্ছে শন, এটার অনুকরণে আরেকটা তৈরি হচ্ছে শন শন। এখন এই শন শন ভন ভন কনকন এগুলো কিন্তু আলাদা অর্থ নেই। এগুলো আমরা যখন বাক্যে বসাবো যে বাতাস বহে শন শন, তখন কিন্তু একটা অর্থ হবে, বৈচিত্র্যময় অর্থ প্রকাশ করে। তাহলে যে অব্যয়, দেখেন অনুকার বা ধনাত্মক কেন নাম হয়েছে? একটি ধ্বনির অনুকরণে আরেকটি তৈরি হবে। তাহলে এরকম যত শব্দ আছে, শন শন বন বন কন কন টন টন বে বে গে গে মিউ মিউ হা হা হু হু হি হি, এরকম যত শব্দ আছে সবগুলো হচ্ছে ধনাত্মক, একটি ধ্বনির অনুকরণে তৈরি হয়েছে, এজন্য হচ্ছে অনুকার। আর ধ্বনির অনুকরণে বলে ধনাত্মক নাম হয়েছে। এগুলো কিন্তু আলাদা অর্থ নেই, এগুলো অব্যক্ত রব, কল্পনাশ্রুত, আমরা এগুলো বলে থাকি। ঠিক আছে, তাহলে এগুলো আলাদা অর্থ নেই, বাক্যে বসলে একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হলে তাকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। একটি ধ্বনির অনুকরণে আরেকটি ধ্বনি তৈরি হলে দেখেন, যেমন শন শন, ভন ভন, কন কন, হি হি, এরকম। তাহলে অব্যক্ত রব, এগুলো আলাদা অর্থ নেই। যদি আমি বলতাম বাতাস বয়ে ছনছন, মৌমাছি ওড়ে ভন ভন, শীতে কন কন, লোকটি হাসে হি হি করে, হ্যাঁ, এরকম অব্যক্ত রবগুলো হচ্ছে অনুকার বা ধনাত্মক অব্যয়। ঠিক আছে, ধনাত্মক আর অনুকার মধ্যে একটু পার্থক্য আছে। ধনাত্মক হচ্ছে একই জাতীয় দুইটা শব্দ, একই জাতীয় দুইটা ধ্বনি, আর অনুকার হচ্ছে একটা ভিন্ন জাতীয় ধ্বনি। যেমন দেখেন, চাটা, আমরা কথায় কথায় বলে থাকি চাটা, কাপড় চোপড়, রান্না বান্না, এই জাতীয় শব্দগুলো হচ্ছে অনুকার, আর একই জাতীয় শব্দ হলে সেটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, এই চার প্রকার শ্রেণী বাদেও কিছু কিছু অব্যয় রয়েছে। যেমন বাক্যালঙ্কার অব্যয় আছে, বাক্যের অলঙ্কার হিসেবে যে অব্যয়গুলো ব্যবহার হয়। হ্যাঁ, তারপরে আছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। হ্যাঁ, এই অব্যয় থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। কিছু যুগ্ম শব্দ, যুগ্ম মানে একই জাতীয় শব্দ, যুগ্ম শব্দ একে অপরের উপর নির্ভরশীল। তাহলে কিছু যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল, একে আরেকটার উপর নির্ভরশীল, একটা বাদে আরেকটা বসে না, সাপেক্ষ, কন্ডিশন। এক অব্যয় বাদে আরেকটা বসে না, এরকম কিছু যুগ্ম শব্দ যেটা পরস্পরের উপর নির্ভরশীল, এগুলো হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এগুলো কিন্তু কোনো শ্রেণী বিভাগ না। এই যে আমরা শ্রেণী বিভাগ পড়েছি, এই শ্রেণী বিভাগের বাইরে আরও কিছু অব্যয় আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন দেখেন, যথা ধর্ম তথা জয়। দেখেন, যেখানে ধর্ম সেখানেই জয়, যথা এবং তথা এই দুটো অব্যয় দেখেন একটা আরেকটার উপর নির্ভরশীল। যথা বাদে তথা, তথা বাদে যথা ব্যবহার হয় না, একটা আরেকটার উপর নির্ভরশীল, পরস্পরের উপর নির্ভরশীল বলা হয়েছে। তাহলে পরীক্ষায় আসতে পারে যথা ধর্ম তথা জয় এই বাক্যে কোন অব্যয় রয়েছে? আপনারা দেবেন নিত্য সম্বন্ধী অব্যয়, অথবা আসবে নিত্য সম্বন্ধী অব্যয় কোনটি? যথা তথা। দেখবেন একই জাতীয় কথা দুইটা থাকবে, একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন কর্ম তেমন ফল, এই যে যেমন তেমন, দেখেন এই যে যেমন এবং তেমন, এটাও নিত্য সম্বন্ধীয় অব্যয়, একটা আরেকটার উপর নির্ভরশীল,
এবং যুগ্ম শব্দ যেমন তেমন। ঠিক আছে, আরও আছে যত গর্জে, বসে না, যত গর্জে তত বসে না, এই যত তত, এগুলো দেখেন যুগ্ম শব্দ, একটা আরেকটার উপর নির্ভরশীল। এটাই হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই উপকৃত হয়েছেন এবং শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ।